স্বাগত জানাতে জড়ো হলেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পাল্টা প্রতিরোধের নামে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থান নেয় নিউ ইয়র্ক পুলিশ। আমার দেশ পত্রিকার বরাতে জানা যায়, রোববার রাতে জ্যাকসন হাইটসে আওয়ামী কর্মীরা নজিরবিহীন উচ্ছৃঙ্খল আচরণ করে বিএনপির ৩ কর্মীকে গুরুতর আহত করে। হামলাকারী ৬ জন রাজনৈতিক নেতাকে নিয়ে গেছেন জাতিসংঘের মিটিংয়ে। আপনারা জানেন, এয়ারপোর্ট থেকে বাইর হওয়ার টাইমে এনসিপি আক্তারের উপরে ডিম ছুঁড়ে মারা হয়েছে, তাসনিম জারাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে, মির্জা ফখরুলকেও টিটকারি মারা হয়েছে। শুনেন, এনসিপির যারা এই যে মির্জা ফখরুল, এই যে চুদলিং পং, এই যে আড়াইছে, এই যে খাঙ্কের বলা, এই যে আপনারা খাঙ্কের বলারে ধর, ওই যে আবার এই যে আপনারা খাঙ্কের বলায়, এই যে মির্জা ফখরুল, এই যে মির্জা ফখরুল, এই যে আপনারা বলছে, এই যে এইটা সব দেখান তো, তাসনিম জারাকে যে গালাগালি করেছে ওটা একটু দেখান তো। কুলাঙ্গারের বাড়িতে প্রতিবাদ হিসেবে এই ডিম নিক্ষেপ করলাম। খেলা শুরু হয়ে গেছে। এবার নিউ ইয়র্কের সেই ডিম মারা সেই জাহিদের গ্রামের বাড়িতে এবার কঠিন ডিমের হামলা হয়েছে। ডিমের পরিবর্তে ডিম মারা হচ্ছে। এবার মনে হয় বাংলাদেশের ডিমের দাম বেড়েই যাবে। তো নিউ ইয়র্কে সেই এনসিপি নেতা কর্মীদের উপর যে ডিম মেরেছে তার নেতৃত্ব কার ছিল, এবার বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। সে ডিম মারার মাস্টার মাইন্ড কে? এবার ডিম মারার কঠিন চাঞ্চল্যকর তথ্য তুলে ধরলেন আমাদের অনলাইন গুরু পিনাকিদা। যুক্তরাষ্ট্রে গিয়ে এনসিবির উপরে ডিম মারবে এত বড় কলিজা, সেই কলিজাটা ঢুকিয়ে দিয়েছে শেখ হাসিনার কুলাঙ্গার সন্তান জয়। তো দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য থাকবে। সেই শামীম ওসমানকে এক বিএনপি নেতা হামলা করেছিল, ঠিক পরের দিনেই সে বিএনপি নেতার বাড়িঘরে আগুন ধরিয়ে দিয়েছিল সে আওয়ামী লীগ পরিবারের লোকজন। আপনাদের মনে আছে? সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বেশি কথা বাড়াবো না, সেই মূল ভিডিওতে চলে যাব। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। ইতিমধ্যেই ভিডিও শুরুতে যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের এই ভিডিও শুরু করেছি, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকছে আজকের এই ভিডিওতে। এইটা সব দেখান তো, তাসনিম জারাকে যে গালাগালি করেছে ওটা একটু দেখান তো। আওয়ামী লীগ 2024-এর জুলাই আগস্টে বন্দুক, চাপাতি, রামদা, চাইনিজ কুড়াল এসব নিয়ে ঝাঁপায় পড়েছিল ছাত্র জনতার উপরে, সেটা ডিমে রূপান্তরিত হয়েছে। আপনি পশ্চিমে মারামারি করতে পারবেন না, এটা একটা সমস্যা। ফ্রান্সে প্রেসিডেন্ট ম্যাক্রোকে তো থাপ্পড় মারিছিল এক ফোলা, 4 মাসের জেল হয়েছিল মাত্র। আওয়ামী লীগ এই কাজটা করতেই থাকবে যতদিন পর্যন্ত না একটা রাজনৈতিক সরকার আসতেছে যারা আওয়ামী লীগকে বাম্বু দেওয়ার ইচ্ছা এবং সক্ষমতা রাখে। এটা শুরু হয়েছিল জেনেভা এয়ারপোর্টে আসিফ নজরুলের সাথে বেয়াদবি করা থেকে, তারপর থেকে এটা বাড়তেছে। আমি জেনেভায় গেছিলাম, ওই যে জায়গায় আসিফ নজরুলকে অপমান করা হয়েছিল, হেনস্থা করা হয়েছিল, ওই জায়গায় যাই মিটিং করে আসছিলাম, বক্তৃতা দিয়ে আসছিলাম।
প্রিয় দেশবাসী, এই হচ্ছে সেই জেনেভা এয়ারপোর্ট, যে এয়ারপোর্টে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে বাকশালী গুন্ডারা হেনস্থা করার চেষ্টা করেছিল। এবং আমি এটা পর্যালোচনা করে দেখছিলাম কেন এটা হয়েছে, এবং আমি দেখছিলাম জেনেভার ওইটাতে এমবেসির লোকজন যুক্ত ছিল, তারাই সব ইনফরমেশন দিছিল। তো আসিফ নজরুল ভাইকে যেদিন হেনস্থা করার চেষ্টা করলো, সেদিনই আসিফ মাহমুদ প্যারিসে আসলো আমার সাথে দেখা করতে। আমি বলছিলাম আমার বাসায় আসতে, যাই হোক এমবেসি রাজি হয়নি, একটা রেস্টুরেন্ট অ্যারেঞ্জ করলো। তো খুব যে ভালো একটা রেস্টুরেন্ট তাও কিন্তু না, আমরা বললে আমি ঠিক করতাম, কিন্তু কোথায় দেখা করব। যাই হোক, আর এই ভেনুর খবর চাউর হইলো, আওয়ামী লীগালরা আসলো দল বেঁধা আসিফকে হেনস্থা করবে। আসিফ তখন আসেনি, আমি বসে আছি একাই। তো ওদের যে দল নেতা সে আসলো ভিতরে এসে আমার সাথে কথাবার্তা কয়ে গেল, হাত টাত মিলাই গেল, সিলেটের পোলাক। তো যাই হোক, তো আমার একটু মনে হলো যে পোলাক কে এইভাবে আসলো হঠাৎ কইরা এসে এইভাবে হাত টাত মিলাই যাইতেছে। যাই হোক, তো আসিফ আসলো, কথা বলতেছে ভিতরে। তারপরে শুনি ওরা রেস্টুরেন্টের ভেতরে ঢোকার জন্য ধস্তাধস্তি করতেছে। তো এটা তো প্যারিস, আমরা হাঁক দিলে 1000 মানুষ চলে আসে। যাই হোক, বাইরে গ্যাঞ্জাম করে ফিরে গেছে। পুলিশটাও ডাকছিলাম, পুলিশ আসার আগে আমাদের লোকজন চলে আসছে, ওরা ভাগিছে। ওদের প্রত্যেকের হাতে ফোন ভিডিও করার জন্য, এই ভিডিও করে ছেড়ে দিবে, রেডি হয়েছিল আর কি। এটাই ওদের মজা। এখন এটা চলতেই থাকবে, আস্তে আস্তে বাড়তেছে, দেশেও মিছিল বাড়তেছে, বাইরেও গ্যাঞ্জাম বাড়তেছে। কিন্তু ওরা ঘোষণা দিয়ে এসব করতেছে, তাইলে এই ব্যর্থতা কার, এটা কাদের ব্যর্থতা সেটা আমরা দেখব। আসেন দেখি কার ব্যর্থতা। প্রথম ব্যর্থতা প্রফেসর ইউনূসের। ওনারে আমরা হুদাই নেতা বানাইছি, একজন ভীরু স্বার্থপর মানুষ। এরকম হুমকি দিতেছে বেশ কয়েকদিন থেকে প্রকাশ্যে। আরে এটাই তো সুযোগ হ্যাডম দেখানোর, নিজের লিডারশিপ স্ট্যাবলিশ করার, পুরো রাষ্ট্র তাড়াতে। আমি প্রফেসর ইউনূস হইলে বা আমারে যদি ওই নিউ ইয়র্কের সিকিউরিটির দায়িত্ব দিত, আমি 2টা মানুষের ডাকতাম বাংলাদেশের। আপনারা জানেন কিনা জানি না যে আমি কুকসিন ক্যারাতে ব্ল্যাক বেল্ট, ফুল কন্ট্যাক্ট। কুকসিন ব্ল্যাক বেল্টের একটা পাঞ্চ বা কি কিন্তু মানুষ সহ্য করতে পারবে না, সাধারণ মানুষ। ওইটা দুনিয়ার সবচেয়ে ধ্বংসাত্মক কারাতে কাইট হয়ে পড়বে একেবারে। এটা স্যার ওই মাজো আমার কিছু অ্যাকশন দেখান নাই না, এটা দেখান মাঝে আমার কালিয়াতে খেপাসার মাইরা ফেলাতো। তো আমি 2জনরে ডাকতাম, মনির ভাই আমার টিচার উনি, আর উনি কিন্তু মাঝে আমার সরাসরি ছাত্র ছিলেন, জাপানে গিয়ে ব্ল্যাক বেল্ট করে এসেছিলেন। আর দেখতাম আবদুল্লাহকে, আমার কারাতেতে আমার আগের ব্যাচের ব্ল্যাক বেল্ট, দুর্দান্ত ফাইটার ছিল। ও এখন একটা স্কুল দিছে গুলশানে, কেও ফাইট ক্লাব নামে। এই যে এটা তো আগের কথা কই, আমি একটা ন্যাশনাল টুর্নামেন্টে আবদুল্লাহর সাথে ফাইট করেছিলাম, কম্পিট করেছিলাম, বলাই বাহুল্য হারিয়েছিলাম। আমি অবশ্য তখন ব্রাউন বেল্ট আর আবদুল্লাহ ব্ল্যাক বেল্ট। ওই টুর্নামেন্টে আবদুল্লাহ চ্যাম্পিয়ন হয়েছিল, আর আমার ফাইট পড়েছিল আবদুল্লাহর সাথে কোয়ার্টার ফাইনালে। তো কপাল খারাপ আর কি। তো যাই হোক, আবদুল্লাহর মনির ভাইয়ের 2জনে আবার ঝগড়া আছে। তো আবদুল্লাহর আর একটা পরিচয় দিই, ওই কালে হাজী শরীয়তুল্লাহর গ্রেট গ্র্যান্ডসন, বিখ্যাত ফ্যামিলির ছেলে। তো যাই হোক, 2জনরে ডেকে কইতাম আপনারা 50 জন করিয়া টপ ক্লাস ফাইটার দিবেন, আমার 100 জন, 2জনে 100 জন দিবেন, আমি নিয়ে যাব আমেরিকায়, ছেলে মেয়ে মিলাই দেবেন। তারপরে দেখতাম কই আছে আওয়ামী লীগ, ওই গেট দিয়ে সবেরে নিয়ে দবদবায় বের হইতাম, সবেরে নিয়ে। আর মায়াগুলারে কইতাম ফাটায় ফেলবা আর কি, 10 ফিটের মধ্যে যদি কেউ আসে, কেউ 10 ফিটের মধ্যে আসলে একেবারে হুতায় দিত আর কি, মায়াগুলাই হুতায় দিত। তোদের মাইয়াদের দিয়ে পিডাইতাম। এটা বাড়াই কইতেছি না, কিন্তু এটা আসলেই হয়েছিল। সত্যিকারের নেতারা, হেডোমালার নেতারা এই কাজ করে। এরদোগান আমেরিকাতে গেছিল, ওর বিরুদ্ধে আর্মেনিয়ারা প্রতিবাদ করছিল, এরদোগানের বডিগার্ডদের মাইরা হুতায় দিচ্ছে আর কি। দেখেন সবগুলো জাতীয় মিডিয়াতে এটা হেডলাইন হয়েছিল। একবার হোলসেল মাইর খেলে না দুনিয়াতে কোথাও এটা করার সাহস পেত না। তো এরপরে আমি যাদের উপরে আওয়ামী লীগের রাগ বেশি তাদের নিয়ে ট্রাভেল করতাম, ফাইটার গ্রুপ সাথে নিয়ে ঘুরতাম, খুঁজা দরকার হলে 500 ফাইটার নিয়ে যাইতাম, আনআর্ম কম্ব্যাট স্পেশালিস্ট। আয় দেখি কই ডিম মারি সাই, দেখি কত হ্যাডম তৈরি। আর 2 নাম্বার হইতেছে ডিপ্লোম্যাটিক ফেলিওর। এই ডিপ্লোম্যাটিক ফেলিওর কেন হইল? এর কারণ হইতেছে নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন ফ্যাসিবাদের দোসরদের নিয়ন্ত্রণে। কেমনে আসেন দেখি। এটা গলে পররাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করা হয়েছে, কিন্তু গুরুত্ব দেয়নি। এবং এদের মাধ্যমেই, এই হাসিনার লোকদের মাধ্যমেই গুরুত্বপূর্ণ তথ্য সব চলে যাচ্ছে আওয়ামী লীগের কাছে, হাসিনার কাছে চলে যাচ্ছে। এই যে ফ্যাসিবাদের দোসর সুবিধাভোগী কর্মকর্তা
এমদাদুল ইসলাম চৌধুরী বহাল তবিয়তে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ যাবৎকালের সবচেয়ে সুবিধাভোগী কর্মকর্তা এমদাদুল ইসলাম চৌধুরী। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক। এমদাদুল ট্রান্সফার পোস্টিং এর যত পলিসি আছে সবগুলোর ব্যত্যয় ঘটায় ওয়াশিংটন এবং জেনেভায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে চাকরি করার পর বর্তমানে নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশের স্থায়ী মিশনে কর্মরত আছে। এটা কিন্তু হয় না। একটা ভালো পজিশনে ট্রান্সফার হলে আর একটা খারাপ পজিশনে যাইতে হবে, তুলনামূলক খারাপ পজিশনে যাইতে হবে। এমদাদের ভাই এবং পরিবারের অন্যান্য সদস্য হবিগঞ্জে আওয়ামী রাজনীতির সাথে সরাসরি জড়িত। এই দুর্নীতিবাজ এবং সুবিধাভোগী এমদাদ আয়নাঘরের মাস্টার মাইন্ড খুনি জিয়াউল হাসানের কাছ থেকে মিরপুর ডিএসএস এ একটা ফ্ল্যাট কিনছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় এমদাদের ক্ষমতার উৎস ছিল শতাধিক গুম এবং খুনের সাথে জড়িত এই জিয়াউল হাসান। দুদকের একটা নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে জিয়াউল হাসানের কাছ থেকে এমদাদের ফ্ল্যাট কেনার বিষয়টা এখন দুদকের তদন্তাধীন আছে এবং এই বিষয়ে অবিলম্বে অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলমান আছে। দলবাজি কইরা একসাথে এতগুলো ভালো মিশনে চাকরি করার অভিজ্ঞতা কোন কর্মকর্তার আছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জানা নাই। এই এমদাদুল ইসলাম চৌধুরী সর্বশেষ পলাতক পররাষ্ট্রমন্ত্রী মোমেনের পরিচালক হিসেবে কর্মরত ছিল। স্বৈরাচারের দোসর সাবেক পররাষ্ট্র সচিব এবং সিআরআই এর উপদেষ্টা শহীদুল হকের সাথে এমদাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তার বিরুদ্ধে মন্ত্রণালয়ের গোপনীয় এবং স্পর্শকাতর সাইফার মেসেজ ফাঁস করার অভিযোগ থাকলেও এবং তদন্তে দোষী প্রমাণিত হইলেও সকল কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখায় এমদাদ নিউ ইয়র্কে পাড়ি জমায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা বিস্ময় প্রকাশ করছে এটাতে। এই এমদাদের সাথে আলগা মোমেন, পররাষ্ট্র সচিব শহীদুল হক এবং তাদের ঘনিষ্ঠ সহযোগীদের নিয়মিত যোগাযোগ আছে। মন্ত্রণালয়ের আওয়ামীপন্থী কর্মকর্তা কর্মচারীদের সাথে এমদাদ একটা ঘনিষ্ঠ নেটওয়ার্ক স্থাপন করছে। এছাড়া সাবেক পলাতক ছাত্রলীগ নেতা এবং আমেরিকা অবস্থানরত পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে এমদাদের ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য পাওয়া গেছে। জুলাই গণহত্যা এবং অন্যান্য বিষয়ে আন্তর্জাতিক তদন্ত এবং বিচারের লক্ষ্যে বাংলাদেশ সরকার জাতিসংঘের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিভিন্ন কৌশলগত অবস্থান এবং স্পর্শকাতর বিভিন্ন তথ্য এমদাদের মতো ফ্যাসিস্টের দালালদের মাধ্যমে এই পতিত স্বৈরাচার হস্তগত করে সবকিছু হাসিনার কাছে পাঠায় দেয় এমদাদ। এরে পাতায় লাথি দিয়া নিউ ইয়র্কের জাতিসংঘ স্থায়ী মিশন থেকে অপসারণ কইরা আইনের আওতায় আনা জরুরি। আবার ফ্যাসিস্ট হাসিনার কার্যালয়ের পরিচালক নাজমুল বহাল তবিয়তে নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে। নিউ ইয়র্কের বাংলাদেশ স্থায়ী মিশনে বর্তমানে যারা কর্মরত আছে তারা সবাই আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এবং সুবিধাভোগী। এই 28 ব্যাচের কর্মকর্তা নাজমুল হক, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ছিল, সে শেখ হাসিনা পালায় যাওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক নয় হিসেবে কর্মরত ছিল এবং হাসিনার সমস্ত এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত ছিল। গণহত্যার সময় শেখ হাসিনার কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে প্রধান সমন্বয়ের কাজ করতো এই নাজমুল। শেখ হাসিনা পালায় যাওয়ার পর তড়িঘড়ি করে 11 আগস্ট নিউ ইয়র্কের পথে পাড়ি জমায়। আগেই ট্রান্সফার অর্ডারটা হয়েছিল। তাকে বিমানবন্দর ইমিগ্রেশনে আটকানোর কথা থাকলেও দ্রুত পালায় যেতে সহায়তা করে আগের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এই নাজমুল হক বর্তমানে আমেরিকা অবস্থিত আওয়ামী লীগের পলাতক নেতৃবৃন্দের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে কাজ করতেছে। নাজমুল হকের মতো একজন ফ্যাসিস্ট সরকারের দোসর এবং আওয়ামী কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাছায় লাথি দিয়ে সরানো উচিত। আর এই নাজমুলই প্রফেসর ইউনূসের সফর সঙ্গীদের প্রোটোকলের বিষয়টা দেখভালের দায়িত্বে নিয়োজিত ছিল। ফাইনালি শোয়েব আবদুল্লাহ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের বন্ধু এবং শোয়েব আবদুল্লাহ নিজেও ছাত্রলীগ নেতা ছিল। সে নিউ ইয়র্কে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে কর্মরত ছিল। শোয়েব আবদুল্লাহ নেদারল্যান্ডে পোস্টিং হইলেও প্রাক্তন পররাষ্ট্র সচিব শহীদুল হকের হস্তক্ষেপে পরবর্তীতে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে পদায়নপ্রাপ্ত হয়। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শোয়েব বর্তমানে বাংলাদেশ দূতাবাস কাঠমান্ডুতে কর্মরত। কিন্তু রহস্যজনকভাবে এই আওয়ামী সমর্থক কর্মকর্তাকে কাঠমান্ডু মিশন থেকে নিউ ইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে নিয়ে যাওয়া হয়েছে প্রফেসর ইউনূসের প্রোটোকল কার্যক্রম পরিচালনার জন্য। চিন্তা করেন, এই মালকে নিয়ে আসা হয়েছে এবং শোয়েব আবদুল্লাহ ছিল ওই সময় ওই জায়গায়। আপনাদের অবাক লাগতেছে না যে মির্জা ফখরুল গেছে, বিএনপির কেউ নাই, বাড়াইতেছে, ওখানে সবাই আওয়ামী লীগ। দেখেন আবার এডিটর সাহেব দেখান, বাড়াইতেছে, বিএনপির কেউ নাই। কেন নাই আসেন এটা একটু বুঝে দেখি। বিএনপির কর্মীদেরকে বলা হয়েছে 8 নাম্বার টার্মিনাল দিয়ে বাইর হবে। এই দূতাবাস থেকে বলছে, শোয়েব আবদুল্লাহ বলছে, আর শোয়েব বাইর করছে 4 নাম্বার টার্মিনাল দিয়া। আওয়ামী লীগরা ওইখানে আছে। তাইলে বুঝছেন তো কি ঘটনা ঘটছে। ওইখানে বিএনপির লোকেরা থাকলে এই কাজ করতে পারে? পারে না। 3 নাম্বার দায় কার? 3 নাম্বার দায় আমেরিকা সরকারের। রাষ্ট্রীয় অতিথির নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা না রাখার দায়িত্ব তাদের নিতেই হবে।
প্রফেসর ইউনূসের উচিত ছিল নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার প্রতিবাদে সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময় সেটা উল্লেখ করে তার প্রতিবাদে ওয়াক আউট করার, কিন্তু প্রফেসর ইউনূস সেটা করবে না। ট্রাম্প তো করছে, সে ওটার সময় এক্সেলেটার কাজ করে নাই, সেটা বলছে সে বক্তৃতায়। সে পড়ার সময় বক্তৃতা দেওয়ার সময় টেলিপ্রম্পটার কাজ করে নাই, সেটা বলছে সে বক্তৃতায়। তাহলে এই ঘটনা ঘটার দায়কার, পুরা এই ঘটনা ঘটার দায়কার যদি একজনকে দায় দিতে হয়, দেখি আপনারাই বলেন তো। হ্যাঁ, ঠিক ধরেছেন, শ্রী শ্রী তৌহিদানন্দ প্রভুপাদ।